এইটা স্যার ছবিটা দেখান, পিছনটা আগে দেখানো লাগবে। না না, যা ভাবছেন তা না, উনি ইন্ডিয়ার কোন মন্ত্রী না, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। তবে কৃতজ্ঞতা বলে একটা ব্যাপার আছে না, এই আর কি। উনি কয়েকদিন আগে ইনকিলাব জিন্দাবাদ আজাদি এই সমস্ত শব্দ নিয়ে ঘোরতর বিতৃষ্ণার কথা জানাইছিলেন তিনি। উনি এখন নিজের মন্ত্রণালয়ের অফিসে একদম মাথার উপরে ইন্ডিয়া নিয়ে বসে আছেন, দেখি চাও, একদম পেয়ারে ইন্ডিয়া। এখন টুকু ভাই কবি পিনাকি তুমি আমার পিছে এঙ্কাই করে লাগলা। টুকু ভাই এটা রাজনীতি, টুকু ভাই এইখানে আমাদের ব্যক্তিগত কিছু নাই। আপনার রাজনীতি আমার বিরুদ্ধে মানে আপনি আমার পলিটিক্যাল অপোনেন্ট, কোনো খাতির নাই। আপনিও আমারে খাতির করেন না রাজনীতি কিছুতে, কোনো অসুবিধা নাই। আল্লাহর কি কাম, এরপরে দেখা গেল তেলের অভাবে বন্ধ হয়ে গেছে পুলিশের গাড়ি, পুলিশ ঠেলিচ্ছে ঠেলিচ্ছে ঠেলিচ্ছে। দেখেছেন বিয়ে করতে যাইতেছে, দেখেন ঠেলিচ্ছে গাড়ি, দেখেন। রাজবাড়ির পাংশায় বিয়ে করতে এসে বিপাকে পড়লেন বর। আমি বিয়ে করতে যাচ্ছি, তেল নেই, এখন তেলের জন্য ওয়েট করতেছি এই জায়গায়। তেল দেবে, তারপরে এই জায়গাতে আমরা যাবো। তেল দেওয়ার পরে তেল না হলেই আমরা বিয়ে করতে পারতেছি না। বিয়ে করতে গিয়ে পুরা এনার্জি গাড়ি ঠেলতে যদি শেষ দিয়ে ফেলে তাহলে তো মহা বিপদ, তাই না? আর সমঝোতা উজির করছে, কোন পাম্পে গিয়া তেল পেতেছে না, আমার কন আমি ব্যবস্থা করবো। তেল পাচ্ছে না, আমাকে বলেন কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার, পাচ্ছেন। হ্যাঁ ঠিকই কইছে, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার দিকে মনে হয় বেশি তেল জমিছে, তাই ওর না আগুন দিলে শুয়ে শুয়ে পড়বি তেল। হ্যাঁ বুঝি চাও, মির্জা ফখরুল আবার দুঃখ কইয়া কইছে যে বিএনপি যখনই ক্ষমতাতে আসে তখনই একটা করে ঝামেলা আসে। দেখেন বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে আর কি, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম টাম বেড়ে গিয়ে তো একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। এরা রাষ্ট্র চালিতে এসছে নাকি সুকু খাইতে এসছে? ইলেকশন করে দেওয়ানা হয়ে গেছিল, তারপরে ইন্ডিয়ার আমেরিকার আশীর্বাদ নিয়ে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাতে এসেছে। এখন কান্দ কেন বাবা, কাইন্দা সারা জীবন যাবে। এক মাসে তো বেড়া ছাড়া করে ফেলিছেন মির্জা সাহেব, আরো হবে বেড়া ছাড়া। কয়ে রাখলাম, লিখে রাখেন, ঝামেলা ছাড়া কোনো রাষ্ট্র আছে, দুনিয়ার কোন সরকার আছে বা ছিল যার এক বা একাধিক ঝামেলা সামলাইতে হয় নাই? সেই জন্যই তো রাষ্ট্রে আসে, ক্ষমতায় আসে। হাসিনারে কোভিড আর তারপরে ইউক্রেনের যুদ্ধ মোকাবেলা করতে হয় নাই? এদের রাষ্ট্র চালানোর কোনো ইচ্ছা নাই, আসছিল ক্ষমতা উপভোগ করতে, সেটা উপভোগ করতে পারিচ্ছে না, তাই তার মহা আফসোস। এর মধ্যে খবর হয়েছে জ্বালানি আমদানিতে অতিরিক্ত খরচ হবে প্রায় $5 বিলিয়ন। হাতে একেবারে হারিকেন বিএনপি রেজিমেন্ট, যাও আরো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা যাও, ওই পাপের প্রাশ্চিত্য করায় নেবে খোদা তালা। এইভাবে কয়ে দিলাম, এরা বুঝেই না সংকট কেন, আর এরাও বুঝে না কেমনে এই সংকটটা কাটানো যাবে। তাহলে এই সংকটটা হলো কেন, এটা আমাদের বোঝা লাগবে, তাই না? তাছাড়া ধূর পাঠাবি আমাদেরকে। আসেন আমরা দেখি সংকট কেন হইল। কারণ বাংলা লুথার কিং এর প্ল্যান আছে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল এন্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এই প্ল্যানই এই দুর্ভোগের কারণ। আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা আপনি বিএনপি কে দেখতে পারেন না তাই ইনকা করে করছেন। দেখতে পারি না কথা সত্য, কিন্তু আমি যে বিএনপির সমালোচনাগুলো করি সেগুলো তো হুদাই করি না। আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই জনদুর্ভোগের সবচেয়ে বড় কারণ বাংলার লুথার কিং এর প্ল্যান, বাংলার লুথার কিং নিজে। এখন তারেক রহমানের চাকর বাকররা এসে কইতে পারে এটা কি শুধু বাংলাদেশে হইতেছে, ফ্রান্সে হইতেছে না? ভাবখানা মন ওরা সকাল বিকাল আইফেল টাওয়ারের নিচে বসে নাস্তা করে। জি না, ফ্রান্সে বাংলার লুথার কিং আর বাংলার লুথার কিং এর উজির বাহিনীর মতো ফার্স্ট ক্লাস গ্রেজেটেড ভালচুন মন্ত্রী নাই, তাই ফ্রান্সে এই ঘটনা ঘটে নাই। আসেন দেখে নেই কোন কোন রাষ্ট্রে এই তেল নিয়ে সমস্যা হইতেছে আর কেন হইতেছে। যে যে দেশে ক্রাইসিস হইতেছে সেই দেশগুলোতে বাংলাদেশের মতো একই কারণে ক্রাইসিস হইতেছে। মানে বাংলাদেশ যেই কারণে ক্রাইসিস, সে একই কারণে ক্রাইসিস। প্রথমে শ্রীলঙ্কা, সেখানে সরকার রেশনিং করছে তেলের, তারপর আরো কড়াকড়ি করছে, এমনকি গাড়ির নাম্বার প্লেটের জোর বেজোর সংখ্যার ভিত্তিতে ফুয়েল দেওয়ার নিয়মও করছে। এই জন্যেই
লাইন বেরিয়েছে, হাহাকার হয়েছে, বাংলাদেশের মতো পলিসি। তারপরে স্কুল বিশ্ববিদ্যালয় সরকারি অফিস বন্ধ রাখার মতো পদক্ষেপও নিছে, ফুয়েল বাঁচাইতে, তেল বাঁচাইতে। যদিও আমাদের মতো লাইন না, ছবি দেখেন রয়টার্সের ছবিতে, বুঝেছেন, কিন্তু পলিসি এক। এরপর কেনিয়াতে সমস্যা হচ্ছে, তবে রয়টার্স কইছে মাত্র 20% আউটলেট এটা সমস্যা হয়েছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট রিটেলার এরা সংকটের কথা বলছে, শর্টেজের কথা বলছে, আর দাম নিয়ন্ত্রণে রাখার কারণে পাম্প লেভেলে চাপ বাড়ছে। মানে বাংলাদেশের মতো এখানে পলিসি, বুঝেছাও। এরপরে কম্বোডিয়া, এইখানে পাম্প বন্ধ হয়েছে। 18 মার্চে রয়টারের রিপোর্ট অনুসারে এক সময় এদের প্রায় 1/3 পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছিল। পরে সিঙ্গাপুর আর মালয়েশিয়া থেকে সাপ্লাই আনায় সেটা কমানো হয়েছে। দেখেছাও, দেশগুলো দেখো, দেশগুলো সব মার্কা মারা একেবারে। তাহলে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, কেনিয়া, এই দেশগুলোর মতোই তাহলে একটা বাংলাদেশ। অস্ট্রেলিয়াতে শর্টেজের পকেট দেখা গেছে, বিশেষ করে নিউ সাউথ ওয়েলসে 24 মার্চের রিপোর্টে বলা হইতেছে যে 51টা সার্ভিস স্টেশন পুরোপুরি ফুয়েল শূন্য হয়ে গেছে। 51 মাত্র। আরো বহু স্টেশন ডিজেল ছাড়া চলতেছে, মানে অন্য ফুয়েল আছে কিন্তু ডিজেল নাই। মাত্র 51টা পেট্রোল স্টেশন, আমাদের মতো সারা দেশ না। তবে একই সময় ফেডারেল সরকার বলছে যে ন্যাশনাল সাপ্লাই এটা স্টেবল আছে, অর্থাৎ ওইখানে ব্যাপারটা এখনো বাংলাদেশ স্টাইল এর মতো সারা দেশব্যাপী এরকম প্যানিক তৈরি হয়ে যায়নি, বরং এটাকে বলা যেতে পারে আঞ্চলিক সমস্যা আর কি, রিজনাল ডিসরাপশন বলা যেতে পারে। ভারতের গুজরাটে লম্বা লাইন দেখা গেছে, সেটা মূলত গুজবের কারণে প্যানিক হয়েছে, সেই জন্য কিনতে গেছে তেল, এই জন্য হয়েছে। কয়েক ঘন্টার কিউ হয়েছে, কিন্তু সরকার এবং তেলের কোম্পানিগুলো বলছে সাপ্লাই নর্মাল ছিল। তার মানে শ্রীলঙ্কা, কেনিয়া, কম্বোডিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশ, এমনকি ভারতের কিছু শহরে তেলের জন্য লাইন দেখা গেছে এবং সাপ্লাইয়ের কিছু ডিসরাপশন হয়েছে। কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্ষেত্রে আজ তেলের জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা, হাহাকার, উৎকণ্ঠা, গুজব, পাম্পে ঠেলাঠেলি। আর এই দৃশ্য দেখা তারেক রহমানের চাকর বাকররা আপনাকে বোঝাইতে চাইবে, দেখেন না, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজে টেনশন, সংকট তো হবেই না। পত্রিকা বলে জ্বালানির চাপ, মন্ত্রী বলে সংকট নাই। আর তারেক রহমানের চাকর বাকররা বলে সারা দুনিয়ার সংকট, তাই বাংলাদেশেও সংকট। মানে এরা কি বলবে সেটাও এরা ঠিক করতে পারে নাই, যা মাথায় আসতেছে সেটাই কয়ে দিতেছে। মানে কোনোভাবে কোনো বিরোধিতা আসলে সেখানে এসে একটা যুক্তি দিয়ে দেবে, কিন্তু এই যুক্তির আগা মাথা নাই কোনো। রয়টার্স নিজেই বলছে যে মূল সমস্যা হইতেছে প্যানিক বাইং, তাই ফুয়েল রেশনিং পর্যন্ত করতে হয়েছে। মানে তেল আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কিন্তু মানুষ আতঙ্কে বেশি কিনতে ঝাঁপায় পড়ছে। এটা সরকারের কথা, মানে বিএনপি সরকারের কথা, মানে বিএনপি রেজিমের কথা। তাইলে তারেক রহমানের চাকর বাকররা কেন বলে সংকট হবেই? মানে এরা কোনোভাবে এই রেজিমের কোনো ক্রিটিসিজম করতে দেবে না, অথবা এদের মন্ত্রী যেটা বলতেছে সেটাও তারা শুনে না। যেভাবেই হোক সমালোচনা বন্ধ করতে হবে। আমি কিছু লিখলে একদম ঝাঁপে পড়ে আসে কমেন্ট বক্সে। এই জন্যই বলি এরা চাকর বাকর, এরা রাজনীতি করতে আসে নাই। যুদ্ধ মধ্যপ্রাচ্যে, এখন প্রশ্ন হইল বাংলাদেশ কি শুধু মধ্যপ্রাচ্য থেকে তেল আনে? না। তাইলে মধ্যপ্রাচ্যের সমস্যা এলে কেন বাংলাদেশে সংকট হবে? আমারে বুঝান। আমাদের বাংলাদেশের পুরা তেলের ব্যবস্থাপনাটা বুঝে দেখতে হবে। তাইলে আমরা বুঝবো কোথায় এই সমস্যা। আর এই রেজিমের চাকর বাকরেরা আমাদেরকে দূর পটাইতেছে। তাহলে প্রথমে আমরা বুঝে নিই কই কই থেকে আমাদের তেল আসে। বাংলাদেশে ক্রুড অয়েল বা যেটাকে অপরিশোধিত তেল বলে, এটা আমাদের রিফাইনারি আছে, সেখানে রিফাইনারিতে যায়, মানে পরিশোধন করে ব্যবহার করা লাগে। তার বড় অংশ আসে সৌদি আরব থেকে, ইউনাইটেড আরব আমিরাত থেকে, ইরাক থেকে, মোট 63%। কিন্তু রিফাইন্ড ফুয়েল যেমন ডিজেল, পেট্রোল, ফার্নেস অয়েল, সেগুলো বড় অংশ আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত থেকে। 45% আসে সিঙ্গাপুর থেকে, আর 22% আসে মালয়েশিয়া থেকে। মূলত আসতেছে তো সিঙ্গাপুর আর মালয়েশিয়া থেকে আর ইন্ডিয়া থেকে। ভারত কিন্তু তেল উৎপাদন করে না, সিঙ্গাপুরও করে না, কিন্তু এদের রিফাইনারি আছে, সেখানে অপরিশোধিত তেল আসে, পরিশোধন করে সারা দুনিয়ায় বেচে। ফার্নেস অয়েল মানে যা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চলে, কারখানায় যায়, মানে এটা ভারী তেল আর কি, তার 57% আসে সিঙ্গাপুর থেকে, আর 39% আসে মালয়েশিয়া থেকে। শুধুমাত্র সিএনজি আসতো মূলত মধ্যপ্রাচ্য থেকে। সিএনজিতে সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে গাড়ির তেলে, পেট্রোল আর অকটেনে। আজব ব্যাপার, পেট্রোল আর অকটেন তো বাংলাদেশের যা চাহিদা তা বাংলাদেশে উৎপাদিত হয়, কোনোভাবে হিসাব মেলে না তো। পেট্রোল অকটেন তো আর আমদানি করতে হয় না। তাইলে দেখেন বাংলাদেশ তো শুধু সৌদি আরব থেকে আনতেছে না, নানা জায়গা থেকে সোর্সিং করতেছে। আর যেখানে যেই তেলের জন্য লাইন, সেই তেল তো মধ্যপ্রাচ্যের উপরে নির্ভরশীলই না। এবার বুঝেছেন তো আমি কেন তারেক রহমানের চাকর বাকরদের মূর্খ সোদা বলি? এদের না আছে কোনো কাজ, না আছে বুঝার ক্ষমতা, না আছে আর্গুমেন্ট তৈরির ক্ষমতা। তাইলে সমস্যা কোথায়? কেন বিএনপি এভাবে মাখায় ফেললো?
সমস্যা সিস্টেমে। তেলের সোর্সিং ডাইভার্সিফাই করছে, কিন্তু সিস্টেম ডাইভার্সিফাইড না। এটার মানে কি? এটা বুঝা কই, মানে তেলের সরবরাহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মনোপলি, একচেটিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করে। সেই কারণে সোর্স থাকা, মজুদ থাকা আর বাজারে জিনিস পৌঁছানো এক কথা না। বাজারে বাংলাদেশের ফুয়েল সেক্টরে সরকারি মনোপলি, সেন্ট্রালাইজড ইম্পোর্ট, ফিক্সড রিটেল প্রাইসিং আর স্লো ডিস্ট্রিবিউশন, এই একসাথে মিলে এমন একটা ভয়ানক ভঙ্গুর ইনএফিশিয়েন্ট স্ট্রাকচার বানাইছে। রয়টার বলতেছে যে তেলের দাম বাড়তেছে সারা দুনিয়ায়, কিন্তু সরকার ফুয়েলের প্রাইস বাড়াবে না। একই সঙ্গে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করার চেষ্টা করতেছে ইম্পোর্ট চালু রাখতে। এখানে ইকোনমিক্সের একটা সবচেয়ে নির্মম, সবচেয়ে অপছন্দের কথাটা বলি। জিনিসের অভাব যদি দামের মধ্যে না দেখা যায়, রিফ্লেক্টেড হইতে হয়। জিনিস যখন অভাব হবে তখন থাকবে না একটা জিনিস, সেই জিনিসের দামের মধ্যে রিফ্লেক্টেড হইতে হবে। মানে সাপ্লাই যদি কম হয় তাহলে দাম বাড়াইতে হবে। মার্কেট ইকোনমির বেসিক এটাই। যদি অভাব ঘটে জিনিসের, তার দাম যদি বাড়তে না দেওয়া, তাহলে ঘাটতি উদা হয় না, ঘাটতি লাইনে জমা হয়। সাপ্লাই কম থাকলে দাম বাড়তে দিতে হবে, এটাই সায়েন্স, এটাই ইকোনমিক্স। বিএনপি নাকি মুক্তবাজার অর্থনীতি করে, তো মুক্তবাজারে কি প্রাইস কন্ট্রোল আছে নাকি রে বালশুন? প্রত্যেকটা জিনিসের দামের মধ্যে তার প্রাচুর্য বা ক্রাইসিস দুটোকে রিফ্লেক্ট করতে হবে। সরবরাহ বাড়লে দাম কমতে দিতে হবে, আর বাড়লে দাম বাড়তে দিতে হবে। এটাই মুক্তবাজার অর্থনীতি। দাম যদি বাস্তবের অভাব এটাকে রিফ্লেক্ট করতে না পারে, তাহলে অভাব লাইনে দাঁড়াবে, দম আটকে রাখবেন, কিন্তু ডিমান্ড হঠাৎ করে বেড়ে যাবে। মানুষ ভাববে আজকে না নিলে কাল পাবো, তো তারপরে সে প্রয়োজনের চেয়ে বেশি কিনতে চাইবে। তারপরে কি হবে? শর্টেজ হবে, লাইন হবে, প্যানিক হবে। সরকার বলবে অসাধু ব্যবসায়ী। আমাদের একটা ধারণা আছে, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বানায়, দাম বাড়ায় দেয়, গোয়েন স্টক করে, মজুদ করে দাম বাড়ায়। আমাদের তো সিপিবি শিখাইছিল মজুদদারি আর মুনাফা খাওয়া দুটাই খুব খারাপ। আমরা স্লোগান দিছি কলে মজুদদার, মুনাফাখোর, ধ্বংস হোক, নিপাত যাক। ক্যাপিটালিজম চলবে ইনভেন্টরি বা মজুদ, আর মুনাফা বা প্রফিট ছাড়া চলবে? আরে বাবা, তোর ফাদারল্যান্ড সোভিয়েত ইউনিয়নে তো মজুদদারির মুনাফা ছিল না। তেল আসার যে সংকট, তেল আসবে না, তেল দেব না, তেল যাইতে দেব না, এরকম সংকট কি পৃথিবীতে এই প্রথম হইলো? আগেও হয়েছে। সেই এমবার্গোর ঘটনাগুলো একটু দেখি। 1973 সালে অক্টোবর মাসে মিশর আর সিরিয়া ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করে। 67 সালে যুদ্ধে যে কিছু ভূখণ্ড হারাইছিল, সেই ভূখণ্ড ফেরত পাওয়ার লক্ষ্য নিয়ে যুদ্ধের সময় আমেরিকা ইসরায়েলকে বড় আকারের সামরিক সহায়তা দেয়, এবং এই মার্কিন সহায়তার প্রতিক্রিয়াতে আরব দেশের তেল উৎপাদকরা আমেরিকা এবং কিছু পশ্চিম ইউরোপের দেশের বিরুদ্ধে তেল রপ্তানি বন্ধ করে দেয়। এবং 73 সালে আমেরিকার পেট্রোল পাম্পে লম্বা লাইন পড়ছিল। এইরকম মানুষ গাড়িতে তেল ভরার জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতো, অনেক পাম্পে তেল শেষ হয়ে যেত, কোথাও কোথাও পাম্প বন্ধও থাকতো। কিন্তু পরে গবেষণা করে দেখা গেল এটার কারণ ছিল প্রাইস কন্ট্রোল এবং রেশনিং। বাংলাদেশ যেটা করতেছে এইটাই সংকটকে আরো খারাপ করে দিচ্ছিল। যুদ্ধের একটা শখ ছিল, কিন্তু পলিসি এই দীর্ঘ লাইনের জন্য দায়ী ছিল। এবার আসি আরো বড় একটা নাটকীয় ঐতিহাসিক উদাহরণ। পশ্চিম জার্মানি 1948 সালে যুদ্ধ শেষ, ধ্বংসস্তূপ, দোকানে পণ্য নাই, রেশনিং হয়, প্রাইস কন্ট্রোল আছে, মানুষ বার্টার করতেছে। বার্টার মানে বুঝেন তো, জানেন নিশ্চয়ই, তাও আবার বলি, বার্টার মানে মানুষ টাকা দিয়ে স্বাভাবিকভাবে জিনিস কিনতে পারতেছিল না, তাই জিনিসের বদলে জিনিস বিনিময়। মানে অনেক আগে যেটা হইতো, যেমন ডিমের বদলে রুটি, সিগারেটের বদলে মাখন, কাপড়ের বদলে আলু, এটাই বার্টার। তো কেন এই অবস্থা? কারণ সরকার বহু বছর ধরে দাম বেঁধে দিয়েছিল জিনিসপত্রে, কে কতটুকু কিনতে পারবে সেটাও ঠিক করে দিচ্ছিল। কাগজে সবকিছু নিয়ন্ত্রিত, কিন্তু বাস্তব বাজার শুকাই গেছে। জার্মানেরা যুদ্ধের আগে থেকে প্রায় 12 বছর প্রাইস কন্ট্রোল করতো, আর 9 বছর রেশনিং করছে। যুদ্ধের আগে থেকে মানে 36 সাল থেকে প্রাইস কন্ট্রোল ছিল, 36 থেকে 48 পর্যন্ত, আর 39 থেকে 48 পর্যন্ত 9 বছর রেশনিং ছিল। এই অবস্থায় সামনে আসে লুডভিগ এরহার্ড বলে এক ভদ্রলোক। উনি ছিলেন পশ্চিম জার্মানির অর্থনীতি পুনর্গঠনের দায়িত্বে থাকা প্রধান নীতি নির্ধারকদের মধ্যে একজন, তার মানে ধরে রাখেন অর্থমন্ত্রী। একে বলা হয়তো পশ্চিম জার্মানির যুদ্ধোত্তর অর্থনীতি পুনরুদ্ধারের চিফ আর্কিটেক্ট। 48 সালে উনি কারেন্সি রিফর্মের পাশাপাশি প্রাইস কন্ট্রোল আর রেশনিং তুলে দেওয়া শুরু করেন। অর্থাৎ তিনি শুধু কথা বলেননি, নীতি বদলাইছিলেন। তখন জেনারেল লুকাস দি ক্লে, উনি ছিলেন তখন যুদ্ধ পরবর্তী জার্মানিতে আমেরিকার সামরিক গভর্নর। মানে আমেরিকা একজন গভর্নর ঠিক করে দিছে, জার্মানিতে গভর্নর আমেরিকা ঠিক করে দিছে, সেই প্রেসিডেন্টের মতো আর কি। অর্থাৎ আমেরিকান দখলের সময় প্রশাসনের সবচেয়ে ক্ষমতাশালী লোকদের একজন। সে এসে এরহার্ডকে ধরে। তখন ক্লে নাকি বলছিল যে আমার উপদেষ্টারা করছে, আপনি তো বেড়াছাড়া করে ফেলতেছেন। এরহার্ড জবাব দিছিল, ওদের কথা ছেড়ে দেন, আমার উপদেষ্টারাও একই কথা কইতেছে। রাষ্ট্রের উপদেষ্টারা প্রায় ভাবে সংকট মানে আরো কন্ট্রোল করো, দাম বেঁধে দাও, রেশনিং বাড়াও, নিষেধাজ্ঞা দাও, ইন্সপেকশন বাড়াও।
কিন্তু জার্মানির অভিজ্ঞতা দেখালো এত জিনিস, এতে জিনিস সস্তা হয় না, জিনিস গায়েব হয়ে যায়। দোকানে নাই, পেছনের দরজায় আছে। কাগজের দাম কম, বাস্তবে বাজারই বন্ধ। মানুষের পকেটে টাকা আছে কিন্তু পণ্যই নাই। তো এরহাট বলছিলেন যে বাজারকে দম বন্ধ করে রাখলে বাজার মরে যায়। দামকে কিছুটা সত্য বলার সুযোগ দিতে হবে। ওই যে দামের মধ্যে চাহিদার রিফ্লেকশন থাকতে হবে, চাহিদার প্রতিচ্ছবি থাকতে হবে, অভাবের প্রতিচ্ছবি থাকতে হবে, যে এই জিনিসটা, এই পণ্যটা কি এটা পর্যাপ্ত আছে। যদি পর্যাপ্ত না থাকে তাহলে দাম বাড়াইতে হবে, যদি প্রচুর পর্যাপ্ত থাকে তাহলে দাম কমাইতে হবে। এমনি মার্কেটে ঠিক করে ফেলবে। তারপরে কি হইলো, এই পলিসির পরে সত্যি কয়েক মাসের মধ্যে জার্মানিতে দোকানে জিনিস ফিরতে শুরু করলো, মানুষ কাজে ফিরলো, উৎপাদন বাড়লো। এরপরে শুরু হলো জার্মান ইকোনমিক মিরাকল। বাজারের যেটা বেসিক সিগন্যাল, এটা বন্ধ করা যায় না। এটা সরকার করে, বাংলাদেশে সব সময় করে, কমিউনিস্ট কুরকুরানি। এইটা করলে ইকোনমি আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, মানুষ সিস্টেমের উপর বিশ্বাস হারায় ফেলে। তারপরে পশ্চিম জার্মানির অর্থনীতি বিদ্যুৎ চমকের মতো আগায় যাওয়া শুরু করে। তার মানে এই যে মিথ্যা নিয়ন্ত্রণের চাদর একটু সরাইতেই বাজার আবার জায়গায় উঠতে শুরু করে। বাজারকে জাগতে দিতে হয়, এটা বাজারের শক্তি। এখন এই শিক্ষা বাংলাদেশে অ্যাপ্লাই করেন। বাংলাদেশের সরকার কি করতেছে? একদিকে সাপ্লাই রিস্ক আছে, খুব বেশি না, সামান্য। আর একদিকে মানুষ প্যানিক করতেছে। অন্যদিকে সিস্টেম সেন্ট্রালাইজড, তার উপরে দামকে রাজনৈতিক সিদ্ধান্তে বান্ধা রাখছে। তার মানে কি দাঁড়াইলো? সংকটটা শুধু তেলের মার্কেটের না, সংকটটা ইনফরমেশনের, সংকটটা ইনসেন্টিভের, সংকটটা ট্রাস্টের, বিশ্বাসের। মানুষ যদি জানে দাম বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করবে না, তাহলে সে লাইনে দাঁড়াবে। যদি বিক্রেতা জানে সিস্টেম পলিটিক্যালি ম্যানেজড, তাহলে সে কশাস হবে, সতর্ক হয়ে যাবে। যদি সাপ্লাই চেইন জানে যে দাম পরিশোধ করা, ডিপোর রিলিজ করা, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লিয়ারেন্স, এগুলোতে গ্যাঞ্জাম আছে, তাহলে স্টক থাকলেও পাম্প শুকায় যাবে, পাম্পে তেল আসবে না। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় পাম্প মালিকেরা ডিপো থেকে তেল তোলার জন্য টাকা উঠাইতে পারেনি, দেখেন পত্রিকায় লিখছে। ফলে সাপ্লাই চেইন বা সরবরাহ লাইন একেবারে ভেঙে পড়ছে। তার উপরে মানুষ আতঙ্কে বেশি করে তেল কিনতে যে ঝাঁপায় পড়ায় সংকট আরো তীব্র হয়ে উঠছে। তাহলে কি করতে হবে? 1 নাম্বার, রাষ্ট্রের একচেটিয়া দখল তেলের উপরে ভাঙতে হবে, রাষ্ট্রের মনোপলি ভাঙতে হবে। তেলের বাজারে একটাই ক্রেতা, একটাই আমদানিকারক, একটাই নিয়ন্ত্রক, একটাই দাম নির্ধারক, আর শেষে দেখা গেল একটাই ব্যর্থতা সারা দেশে ছড়ায় পড়ছে। এই মডেল চলতে পারে না। ইম্পোর্ট, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন, হোলসেল, রিটেল সবকিছু যদি এক কেন্দ্রীভূত শ্বাসনালী দিয়ে চালাইতে যায়, তাহলে এক জায়গায় চাপ পড়লে পুরো শরীরে অক্সিজেন হারায় ফেলবে। তেলের বাজারে প্রাইভেট পার্টিসিপেশন আসতে হবে, মাল্টিপল ইম্পোর্ট চ্যানেল খুলতে হবে, কম্পিটিটিভ স্টোরেজ করতে হবে, আর ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউশন আনতেই হবে। মনোপলি এফিসিয়েন্সি আনে না, এইটা মনোপলি আনে ভঙ্গুরতা, ভেঙে যায়। 2 নাম্বার, দামের মধ্যে, জিনিসের তেলের দামের মধ্যে সত্য ফিরায় আনতে হবে। তেলের সাপ্লাই যদি কম থাকে দাম বাড়তে দিতে হবে ফ্রিলি, যদি সাপ্লাই বেশি থাকে দাম কমতে দিতে হবে ফ্রিলি। দাম যদি বাস্তবতার কথা না বলে তাহলে মানুষ গুজবই শুনবে। দামের মধ্যে যদি অভাব, স্কারসিটি এটা রিফ্লেক্ট না করে, তাহলে স্কারসিটি লাইন হয়ে দেখা দিবে। এটা বুঝতে তো কষ্ট হওয়ার কথা না। সরকার যদি রাজনৈতিক জনপ্রিয়তার জন্য দাম চেপে রাখে, তাহলে বাজার তার প্রতিশোধ নেয় পাম্পের সামনে। তাই এই প্রাইস কন্ট্রোল বাদ দিতে হবে, সরকার থেকেই বাদ দিতে হবে, দামকে অ্যাডজাস্ট করতে দিতে হবে। গরিবের জন্য টার্গেটেড সাবসিডি দেন, পাবলিক ট্রান্সপোর্টে সাপোর্ট দেন, কৃষিতে সহায়তা দেন, কিন্তু সবার জন্য মিথ্যা সস্তা দামের নাটক করে বাজারকে অন্ধ বানায় না। কারণ ইকোনমিতে মিথ্যা দাম শেষ পর্যন্ত সত্যিকারের শর্টেজ তৈরি করছে ওইটা। তেলের দাম না বাড়ায় এরকম যে লাইনে দাঁড় করে রাখতেছে, তাতে তো খরচা বাড়তেছে। এই যে দেখেন পাঠাওয়ের ড্রাইভার কি বলে। আমি একজন সাধারণ পাঠাও চালক, যে 10টা থেকে এখন 4টা বাজে, এখনো যাইতে তেলের কাছে পৌঁছাইতে আরো 2 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে এই যে আমার সারাদিন তেলের বেশি ছুটতে হতেছে। এরকম যদি সরকার যদি একটু পদক্ষেপ নেয় সবার জন্য ভালো হয়। এরকম হলে তো আমরা না খাইতে খাইতে মারা যাবো, যে অবস্থা দেখা যাচ্ছে। শুনেছেন? তার মানে পাঠাওয়ের ড্রাইভারের 4 ঘন্টায় যে আয় হইতো সেটা তো লস হইতেছে পাঠাও ড্রাইভারের, তাই না? দাম না বাড়ে লাভ হইল কি? কারোই কোনো লাভ হইল কি? 3 নাম্বার, সরবরাহ ব্যবস্থাকে যুদ্ধকালীন তৎপরতায় পুনর্গঠন করতে হবে। তেল কেনা হয়েছে কিনা, জাহাজ আসছে কিনা, এটা শেষ কথা না। আসল কথা হলো টাকা ছাড়া হইলো কিনা, ব্যাংকিং উইন্ডো খোলা ছিল কিনা, ডিপো রিলিজ হইলো কিনা, ট্রাক মুভমেন্ট আটকাইলো কিনা, পাম্পের টাইমলি ডেলিভারি পাইলো কিনা। বাংলাদেশের সবচেয়ে বড় অংশ কিন্তু পাম্পে না, কাগজে। আমলাতান্ত্রিক জটিলতায়, ডিপোতে না, ফাইলে। তেলের ট্যাঙ্কারে না, এটা সচিবালয়ে, এটা অফিসে। এইখানে ইমার্জেন্সি প্রোটোকল লাগবে। ব্যাংকে হলিডে হয়েছে কি হয়েছে, তাহলে ফুয়েলের পেমেন্ট চলতে হবে। ডিপো 24 ঘন্টা চলতে হবে 7 দিন। ট্রান্সপোর্টের ক্লিয়ারেন্স ফাস্ট ট্র্যাক হবে। রিয়েল টাইম স্টক ড্যাশবোর্ড পাবলিক করতে হবে, দেখতে পাবে পাবলিক।
যে কোথায় কত স্টক আছে। মানুষ যদি দেখে তেল কোথায় আছে, কত আছে, কবে ছাড় হবে, প্যানিক কমবে, অন্ধকারে গুজব জন্মায়। 4 নাম্বার, সরকারকে প্রোপাগান্ডা না, ইনফরমেশন দিতে হবে। মন্ত্রী এক কথা বলবে, পত্রিকার এক কথা বলবে, দলীয় চাকর বাকর আর এক কথা বলবে, এইভাবে ট্রাস্ট ফেরত আসে না। সংকটের সময় যারা বিরোধিতা করতেছে সরকারের, যারা ক্রিটিক করতেছে, তাদের এসে গালাগালি করতেছে, তাতে হবে না, সমস্যার সমাধান হবে না। প্রত্যেক দিন বলতে হবে কত স্টক আছে, কতদিন চলবে, কোথায় বটলনেক আছে, কি কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়েছে। মানুষ প্যানিক করে শুধু অভাবে না, অবিশ্বাসেও করে। বিশ্বাসের ট্রাস্ট এটা কোলাপস হলেই কিউ শুরু হয়। আর এই সোর্স ডাইভার্সিফিকেশন তেলের, এটাকে শুধু স্লোগান না, এটাকে অপারেশনাল স্ট্র্যাটেজি বানাইতে হবে। শুধু এইটা বললে হবে না যে আমরা মিডল ইস্টের বাইরে সোর্স করতেছি। প্রশ্ন হইল আপনার অল্টারনেটিভ, আপনার বিকল্প স্ট্র্যাটেজি তৈরি আছে কিনা। বিএনপির ইশতেহারে বলছে সে রিফাইনারি বানাবে, নতুন রিফাইনারি, সেটার কাজ শুরু করতে হবে, কারণ এরকম সমস্যা আবার আসবে। এই 5টা কাজ না করলে কি হবে? তেলের লাইন হবে, আজ তেলের লাইন হবে, কাল গ্যাসের লাইন হবে, পরশু বিদ্যুতের লাইন হবে, তারপরে ডলারের লাইন হবে। কারণ সমস্যাটা কোনো একক পণ্য না, সমস্যাটা সেই রাষ্ট্রে যেভাবে কমান্ড দিয়ে আদেশ কইরা একটা বস্তুর, একটা পণ্যের অভাবকে মুছে দেওয়া যায়, কন্ট্রোল দিয়া, নিয়ন্ত্রণ দিয়া বাজার চালানো যায়, আর ডিনায়াল দিয়া প্যানিক থামানো যায়। যায় না, না যায় না। রাষ্ট্র যদি বাজারের জায়গায় মিথ্যা বসায়, তাহলে জনগণকে শেষ পর্যন্ত লাইনে দাঁড়ায় সত্য শিখতে হয়। আজ তেলের লাইন দেখে যারা বলে যুদ্ধ চলতেছে, এ তো হবেই, তারা আসলে আপনাকে অর্ধ সত্য শোনাচ্ছে। যুদ্ধ যে শক দিছে সেটা ঠিক, কিন্তু এই লাইন বানাইছে রাষ্ট্রের মিথ্যা, বাজারের উপরে জবরদস্তি আর প্রশাসনের অযোগ্যতা। যুদ্ধ থামলেও এই রাষ্ট্রীয় বোকামি না থামলে লাইন থামবে না। আজ তেল, কাল গ্যাস, পরশু বিদ্যুৎ। কারণ সংকট তো পণ্যে না, সংকট শাসকের বুদ্ধিতে। ফার্স্ট ক্লাস গেজেটেড বালচুনদের হাতে রাষ্ট্র তুলে দেওয়ার পরিণতি এইটাই। আমি যা যা রিকমেন্ড করলাম, এইটা না করলে এই লাইন চলতে থাকবে, আরো বাড়বে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সবসময় মূর্খ, লোভী আর অপদার্থদের দিয়ে শাসিত হই। আফসোস। অনেকে বলে, দাদা আমরা কি এইভাবে বারে বারে জিততে জিততে হারিয়ে যাব? আমি আসলে জানি না। হয়তো আমার জীবদ্দশায় আজাদি আসবে না, হয়তো আমাদের মৃত্যুর পরেও পূরণ হবে না অনেক দিন এই স্বপ্ন, কিন্তু আজাদির স্বপ্ন জিন্দা থাকবে। মনের ভেতরে আজাদির আকাঙ্ক্ষারে বাঁচায় রেখেন। আপনার সন্তান, তার সন্তানদের মধ্যে সঞ্চারিত করে যায় এই আজাদির আগুন। বুকের ভেতরে আজাদির আগুন রে কখনোই নিভে যাইতে দিয়েন না। আজাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।